ভেক্টরকে কিভাবে দুইটা উপাংশে বিভাজন করা যায় এই জিনিসটা তো আমরা জানি নাকি। ওকে, কোন একটা ভেক্টরকে কিভাবে দুইটা লম্ব উপাংশে বিভাজন করা যায় সেই জিনিসটাও কিন্তু আমাদের জানা আছে। তো লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে আমরা দেখেছি যার সাথে কোণ থাকবে সেই উপাংশটা হবে cos θ, আর যার সাথে কোণ থাকবে না সেই উপাংশটা হবে sin θ। তো ভেক্টর বিভাজনের এই ক্ষেত্রটা আমাদের প্রত্যেক জীবনে অনেক উদাহরণের ক্ষেত্রে আমরা কাজে লাগাই। তো আমরা এখন সেরকম কয়েকটা উদাহরণ দেখব। যেমন আমরা যখন কোনো সমতলের উপর দিয়ে হাঁটি তখন এই ভেক্টর বিভাজনের ক্ষেত্রটা কাজে লাগে। আবার মনে করো লন রোলার টানা বা ঠেলার ক্ষেত্রে বা পাখির উড্ডয়নের ক্ষেত্রে, নৌকার গুণ টানার ক্ষেত্রে এই ভেক্টর বিভাজনের এই ক্ষেত্রগুলা কাজে লাগে। আমরা একে একে এই জিনিসগুলা দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের হাঁটার ক্রিয়া। আমরা যখন কোনো সমতলের উপর দিয়ে হাঁটি তখন এই ভেক্টর বিভাজনটা কাজে লাগে, ভেক্টরের লম্ব উপাংশে বিভাজনটা আমাদের কাজে লাগে। দেখাই আমি কিভাবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, হাঁটার একটা ক্ষেত্র আঁকতে হবে। তো আমি এরকম একটা পা আঁকবো এখানে, তোমরাও খাতায় এরকম একটা সুন্দর পা এঁকে ফেলো। আঙুল দিয়ে দাও, 1টা আঙ্গুল, 2টা আঙ্গুল, 3টা আঙ্গুল, 4টা আঙ্গুল, 5টা আঙ্গুল। এটা হচ্ছে সমতল ভূমি। তো তুমি একটু খেয়াল করে দেখবা সমতল ভূমির উপর দিয়ে আমরা যখন হাঁটি তখন কিন্তু আমরা একেবারে ভূমিতে সোজাসুজি এভাবে পা ফেলি না, এইভাবে পা ফেলে এরকম ঘষে ঘষে হেঁটে কিন্তু সামনের দিকে আগাই না। আমরা যখন হাঁটি তখন পাটাকে কিন্তু মাটিতে এরকম একটু তির্যক ভাবে ফেলি এবং এই যে আঙুলগুলা দিয়ে কিন্তু মাটিতে এরকম একটু তির্যক ভাবে বল প্রয়োগ করি। তো এরকম কেন বল প্রয়োগ করা হয়, এই ক্ষেত্রে সুবিধাটা কি? তো সুবিধাটা কি দেখো, আমরা এবার ব্যাখ্যা করতে পারবো। তুমি যখন মাটিতে এইভাবে পা রাখো তখন মাটিতে তুমি একটা বল প্রয়োগ করো, এই যে মনে করো মাটিতে যে বলটা প্রয়োগ করলা সেই প্রযুক্ত বলের মানটা, ধাক্কা বলের মানটা হচ্ছে F। এখন প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই প্রতিক্রিয়ার জন্য দেখো যেদিকে ক্রিয়া কাজ করবে প্রতিক্রিয়া ঠিক তার উল্টা দিকে কাজ করবে। তো এই প্রতিক্রিয়া হবে ক্রিয়ার সমপরিমাণ, মনে করো সেটা হচ্ছে F। এইবার দেখো এই Fটা কিন্তু এরকম তির্যক ভাবে এদিকে গেছে। এখন F কে যদি আমি দুইটা উপাংশ অর্থাৎ প্রতিক্রিয়া বলকে যদি আমি দুইটা উপাংশে ভাগ করে ফেলি তাহলে দেখো একটা অনুভূমিক বরাবর এর একটা উপাংশ এদিকে থাকবে এবং উলম্ব বরাবর এর একটা উপাংশ এদিকে থাকবে। তো মনে করো আমি বললাম যে অনুভূমিকের সাথে এই কোণটা হচ্ছে θ, তাহলে অনুভূমিক বরাবর F এর যে উপাংশটা হবে x অ্যাক্সিস বরাবর সেটা হবে F cos θ, আর y অ্যাক্সিস বরাবর যে উপাংশটা হবে Fy সেটা হবে হচ্ছে F sin θ। তো দেখো এই F কিন্তু আর তখন নাই, F কে কিন্তু আমি ভেঙে দুই টুকরা করে ফেলছি, তখন F cos θ আর F sin θ আছে। এই F cos θ কাজ করতেছে কোন দিকে, খেয়াল করে দেখো অনুভূমিক দিকে, অর্থাৎ প্রযুক্ত এই বলটা তোমাকে সামনের দিকে অনুভূমিক দিকে আগায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ হাঁটতে সাহায্য করছে। তুমি যে সামনের দিকে আগায় যাচ্ছ, হাঁটতেছো, কোন বলের দরুন? এই F cos θ বলের দরুন। এটাই আমাকে হাঁটতে সহায়তা করে, হাঁটতে সামনে আগাতে সহায়তা করে। তো দেখো এখানে দেখো এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে দুইটা লম্ব উপাংশে বিভাজন করে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করছি। এখন অনেকের মনে হইতে পারে F sin θ কি কাজে লাগে? F sin θ কাজ করতেছে কোন দিকে? দেখো উপরের দিকে। আর যে তুমি তোমার পা সহ তোমার যে ওজনটা সেটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ওজনের বিপরীতে এটা কাজ করে তোমার আপত ওজনটা একটু কম করে দেয়। তোমার আগে যদি ওজন mg হয় তাহলে সেখান থেকে এবার কিছুটা কম হবে। এই F sin θ ওজনের বিপরীতে কাজ করে তোমার ওজনটাকে একটু কমায় দিচ্ছে, কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে কে? F cos θ। এই F cos θ বলার জন্য তুমি সামনে আগাই যাচ্ছ। কিন্তু যদি তুমি দেখো এভাবে যদি তুমি মাটিতে তির্যক ভাবে পা ফেলে এভাবে যদি বল প্রয়োগ না করতা তাহলে কিন্তু তুমি সামনে আগাইতে পারতা না, সেক্ষেত্রে সামনে আগানোর জন্য কোনো তুমি ফোর্স পাইতে না। সেই জিনিসটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? তুমি মনে করো পাটাকে এইভাবে ভূমিতে ফেললা, তুমি যখন পাটাকে এইভাবে ভূমিতে রাখবা, দেখো খেয়াল করো এইভাবে ভূমিতে রাখবা, তখন তোমার প্রযুক্ত বল বা তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেই টোটালটা নিচের দিকে এবং এর জন্য এর প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। তুমি দেখো এই প্রতিক্রিয়া বলের এবার এই দিক বরাবর কোনো উপাংশ নাই, তুমি যদি উপাংশে ভাঙতে যাও তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে এই বরাবর উপাংশ হবে F cos 90 ডিগ্রি, আর cos 90 মানে হচ্ছে 0। তাহলে দেখো তুমি এক্ষেত্রে সামনে আগানোর জন্য সামনের দিকে কোনো বল পাবা না। তো সামনে আগানোর জন্য বল পাইতে গেলে কি করতে হবে? পাটাকে এরকম তির্যক ভাবে অনুভূমিকের সাথে থিটা কোণ করে এভাবে পাটাকে ফেলতে হবে, তাহলে তুমি সামনে আগানোর জন্য একটা বল পাবা। তো হাঁটার ক্রিয়াটা এভাবে আমরা লম্ব উপাংশের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। 2 নম্বরটা হচ্ছে লন রোলার ঠেলা ও টানা। এখান থেকে 2 মার্কের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? আমি আবারও বলতেছি, ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? তো গুরুত্বপূর্ণ মানে অনেকবার আসছে তো এই কারণে আর কি গুরুত্বপূর্ণ, তাছাড়া এখান থেকে ম্যাথও করা যায়।
তো আমরা দেখব ঠেলার একটা ক্ষেত্র এবং টানার একটা ক্ষেত্র, তারপরে দুইটাকে কম্পেয়ার করে বলতে পারবো যে কোনটা সহজ এবং কোনটা কঠিন। তো তার আগে আমাদের কাজ হবে হচ্ছে লন রোলারটাকে চেনা। অনেকে লন রোলারটাই চিনি না। অনেক সময় তোমরা দেখে থাকবা ক্রিকেটের পিচ সমান করার জন্য বেশ সিলিন্ডার আকৃতির একটা ড্রাম সাইজের ভারী কিছু এর উপর দিয়ে গড়ায় ঠেলা হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে লন রোলার, যাতে এই লন রোলারের চাপে ক্রিকেটের পিচটা সমান হয়ে যায়। বা অনেক সময় দেখবা রাস্তার পিচ সমান করার জন্য কিন্তু ওর উপর দিয়ে চালাই নিয়ে যাওয়া হয়, এই জিনিসটাই হচ্ছে লন রোলার। এত কিছু যদি দেখে নাও থাকো, বাসায় তো একটা ট্রলি ব্যাগ আছে, ওই ট্রলি ব্যাগটা, ওই ট্রলি ব্যাগের চাকাটা, ওটাকেই চিন্তা করবা হচ্ছে লন রোলার, তাহলেই তুমি হিসাবটা বুঝতে পারবা। তাহলে প্রথমে দেখো আমরা ঠেলার ক্ষেত্রটা একটু খেয়াল করি যে লন রোলারকে ঠেললে কি ঘটনা ঘটে, আর তারপরে আমরা দেখব টানলে কি ঘটনা ঘটে। তাহলে আমি আগে প্রথমে লন রোলারটাকে একটু আঁকি। তো এইটা হচ্ছে আমাদের একটা লন রোলার। তো এই লোকটা, এই যে লন রোলারটা, এই লন রোলারটাকে এইভাবে ঠেলে এফ পরিমাণ বল দিয়ে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে দেখব ভেক্টরের এই লম্ব উপাংশে বিভাজনটাকে কিভাবে কাজে লাগানো যায়। তো আমরা চিত্রটাকে আর এইভাবে আঁকবো না, এটা একটু কমপ্লেক্স চিত্র হয়ে গেছে, আমরা একটু খুব সিম্পল একটা চিত্র আঁকার চেষ্টা করব। তাহলে দেখো আঁকি কিভাবে, ঠেলা। তো আমরা লন রোলারের চাকার মতো অংশটা আঁকবো। তো এর উপরে কি হচ্ছে, এরকম ঠেলা হচ্ছে। তাহলে ঠেলা বলটাকে আমরা এঁকে থাকি হচ্ছে এইভাবে, এটা হচ্ছে আমাদের ঠেলা বল। কতটুকু বল দিয়ে ঠেলা হচ্ছে, এফ পরিমাণ বল দিয়ে ঠেলা হচ্ছে। পাশাপাশি আমরা একটু টানার চিত্রটাও আঁকি। যদি লন রোলারটার উপরে টান বল প্রয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এইভাবে ঠেলা হয় আর এইভাবে বল প্রয়োগ করলে টানা হবে। তাহলে টান বলটা এঁকে ফেলি, এই হচ্ছে লন রোলারের চাকার মতো অংশটা, তার উপরে এই যে টান বলটা, কতটুকু বল, এফ পরিমাণ বল, অর্থাৎ যে বল দিয়ে টানা হচ্ছে সেই একই পরিমাণ বল দিয়ে কিন্তু ঠেলা হচ্ছে। তা আমরা দেখবো দুই ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটে। তো এখানে দেখো একটা জিনিস, এর যে ওজনটা, লন রোলার যে ওজনটা, সেটা কাজ করতেছে খাড়া নিচের দিকে। এই ওজনটাকে আমি এমজি দিয়ে প্রকাশ করলাম। অনুরূপভাবে এখানেও তাই, এর ওজনটা খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে, কতটুকু, এমজি পরিমাণ। এখন এবার একটু খেয়াল করো, এই যে এফ পরিমাণ ঠেলা বলটা, এইটা দেখো অনুভূমিক দিকে না উলম্ব দিকে না। আমরা করবো কি, এটাকে দুইটা উপাংশে, লম্ব উপাংশে বিভাজিত করে ফেলবো। তাহলে এর অনুভূমিক বরাবর যদি উপাংশে বিভাজিত করি, মনে করো অনুভূমিকের সাথে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এফ এর অনুভূমিক বরাবর এই যে উপাংশটা হবে সেটা হবে এফ এক্স এফ কস থিটা, আর এর উলম্ব বরাবর এদিক বরাবর যে উপাংশটা হবে সেইটা হবে হচ্ছে এফ ওয়াই, যেটা হবে এফ সাইন থিটা। একই ঘটনা কিন্তু টান বলের ক্ষেত্রেও ঘটবে। দেখো এটাও উলম্ব বা অনুভূমিক কোনো দিকে না, তাহলে এটাকে আমরা যদি দুইটা উপাংশে বিভাজিত করি, তাহলে এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, মনে করো অনুভূমিকের সাথে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে অনুভূমিক বরাবর এর উপাংশটা হবে এফ এক্স এফ কস থিটা, এবং উলম্ব বরাবর এর যে উপাংশটা সেটা হবে এফ ওয়াই এফ সাইন থিটা। তাহলে আমরা দুই ক্ষেত্রেই বলটাকে দুইটা লম্ব উপাংশে বিভাজিত করে ফেললাম। এই ক্ষেত্রে এই এফ বল, ঠেলা বলটাকে এইভাবে দুইটা টুকরা করে ফেললাম, আর এই ক্ষেত্রে টান বল এফটাকে এইভাবে দুইটা টুকরা উপাংশে বিভাজিত করে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করো, দুই ক্ষেত্রেই দেখো এফ কস থিটা অনুভূমিক বলটাই আছে। তো দুই ক্ষেত্রেই এই এফ কস থিটা অনুভূমিক বলটা এই লন রোলারটাকে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য বল প্রযুক্ত করবে, অর্থাৎ এই দুইটা বল সামনে আগায় নিয়ে যাইতে সাহায্য করতে হবে। এবং দেখো দুই ক্ষেত্রেই দেখো, যেহেতু এফ এর মান সেম, কোণের মান যদি সেম হয় তাহলে দুই ক্ষেত্রে এফ কস থিটার মানও সেম থাকবে, অর্থাৎ দুই ক্ষেত্রে সামনে আগায় নিয়ে যাওয়ার বল সমান। কিন্তু একটা আমি বলতেছি সহজ এবং অন্য একটা ক্ষেত্রকে আমি বলতেছি কঠিন। তো সেটার ব্যাখ্যাটা আমরা কিভাবে দিতে পারি, সেটার ব্যাখ্যাটা আমরা দিতে পারবো হচ্ছে উলম্ব উপাংশের সাহায্যে। তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে এই এফ পরিমাণ বলের উলম্ব যে উপাংশটা সেটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। ওজনটা আছে কোন দিকে, নিচের দিকে। অলরেডি তার ওজন আছে নিচের দিকে, এবং তুমি যে পরিমাণ বল দিয়ে ঠেললা তার আবার সাইন টুকরাটা, সাইন উপাংশটা এসে কাজ করতেছে ওজনের দিকে, একই দিকে। তাহলে এই দুইটা যুক্ত হয়ে আলটিমেটলি এই যে লন রোলারটা, তার আপত ওজনটা বেড়ে যাবে, এবং আপত ওজনটা হবে হচ্ছে এমজি প্লাস এফ সাইন থিটা। এই ক্ষেত্রে দেখি তো কি ঘটনা ঘটে, এই ক্ষেত্রে ওজন নিচের দিকে আছে, কিন্তু টান বলের যে সাইন উপাংশটা সেটা আছে উপরের দিকে। দেখো এইটা আর এইটা এবার পরস্পরের বিপরীত দিকে, ওজনটা আলটিমেটলি বেশি। এখন ওজনটা বেশি থেকে এফ সাইন থিটা ওই উপাংশটা বাদ, তাহলে এই ক্ষেত্রে দেখো আপত ওজন কম হবে। তো এই ক্ষেত্রে আপত ওজন হবে এম জি বিয়োগ, যেহেতু বিপরীত দিকে, এফ সাইন থিটা। এখন একটু খেয়াল করে দেখো, প্রকৃত ওজন তো এম জি, তার সাথে তোমার ঠেলা বলের সাইন টুকরাটা এসে যোগ হয়ে গেল, তার মানে কি হলো, বেড়ে গেল ওজনটা, আপত ওজন হয়ে বেড়ে গেল। আর এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, প্রকৃত ওজন এমজি, সেই ক্ষেত্রে তোমার টান বলের সাইন টুকরাটা ওজন থেকে বাদ দিয়ে দিচ্ছে, তার মানে এর ওজনটা এবার কমে গেল। তাহলে এখন তুমি একটু বলো তো,
কোনো একটা হালকা জিনিসকে সরানো সহজ না কোনো একটা ভারী জিনিসকে সরানো সহজ? অবশ্যই হালকা জিনিসটাকে সরানো সহজ। তাহলে যার ওজনটা কম হচ্ছে সেই জিনিসটাকে সরানোটা এবার আমার সহজ হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, সহজ টানার ক্ষেত্রে সহজ এবং ঠেলার ক্ষেত্রে ব্যাপারটা ওজন যেহেতু বেড়ে গেছে, সুতরাং ব্যাপারটা কঠিন। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই জিনিসটা কিন্তু 2 মার্কের প্রশ্নে অনেক আসে। তো 2 মার্কের প্রশ্নে আসলে শুধুমাত্র বাংলা কথা লিখবে না। অনেকে দেখা যায় শুধুমাত্র বাংলা কথা লিখে 2 পৃষ্ঠা ভরে ফেলছো। এরকম বাংলা কথা 2 টাকারও দাম ফিজিক্সের ক্ষেত্রে নাই। তোমরা অবশ্যই এরকম চিত্র আঁকবা এবং চিত্র এঁকে ম্যাথমেটিক্যালি ব্যাপারগুলোর ব্যাখ্যা দিবা। এইটুকু লিখলেই তুমি 2 মার্ক পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। এই ব্যাপারটা তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারো। তোমাদের বাসায় নিশ্চয়ই ট্রলি ব্যাগ আছে। তো তোমরা অনেক সময় দেখবা বেড়াইতে যাওয়ার সময় রেল স্টেশনে যাও বা বাস স্টেশনে যাও, দেখবা যাত্রীরা ট্রলি ব্যাগকে ঠেলে না নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তোমরা কখনোই দেখবা না ঠেলে নিয়ে যাচ্ছে। ঠেলে নিলে কি হবে? এমনিতে ট্রলি ব্যাগের ওজন আছে, আর তারপরে তুমি যখন ঠেলে নিয়ে যাবা তখন তোমার ঠেলা বলের আবার কিছু যুক্ত হয়ে ওজনটা বেড়ে যাবে, সুতরাং কঠিন হয়ে যাবে। কিন্তু টানলে ব্যাপারটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই কারণে টানা হয়, কখনো ঠেলা হয় না। পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্নটা এখান থেকে একটু ঘুরাই এভাবে আসে যে লন রোলারকে ক্রিকেটের পিচ সমান করার জন্য না টেনে ঠেলা হয় কেন? তুমি দেখো, ক্রিকেটের পিচ তোমার সমান করতে হবে, টার্গেট হচ্ছে এইটা। তো সেই ক্ষেত্রে যদি তুমি ঠেলো তাহলে ওজনটা বেশি, লন রোলারের ওজন আপাত ওজনটা বেড়ে যায়। তো যখন আপাত ওজনটা বেড়ে যাবে তখন ক্রিকেটের পিচের উপরে অনেক বেশি পরিমাণ বল বা চাপ প্রযুক্ত হবে, তাহলে ক্রিকেটের পিচ খুব ভালো সমান হবে। কিন্তু যদি না ঠেলে টানা হতো তাহলে কি হইতো? কম পরিমাণ বল প্রযুক্ত হতো, তাহলে সেক্ষেত্রে ক্রিকেটের পিচ কিন্তু ভালো সমান হতো না। এই কারণে ক্রিকেটের পিচ সমান করার জন্য লন রোলারকে কি করা হয়? ঠেলা হয়, টানা হয় না। আর যদি বলা হয় কোনটা সহজ, তাহলে টানাটা সহজ। 3 নম্বর উদাহরণটা হচ্ছে নৌকার গুণ টানা। তো তোমরা তো এই যুগের ছেলে পেলে, নৌকার গুণ কি এটা আমরা একটু আগে বুঝি। এই হচ্ছে একটা নৌকা, এই নৌকার উপর এখান থেকে একটা এরকম দড়ি বাঁধা থাকে। তো অনেক সময় দেখা যায় কি যে নদীতে যদি পানি কম থাকে তখন দেখা যায় কি পাড় থেকে মনে করো মাঝি নেমে এই নৌকার গুণ টেনে নিয়ে যেতে পারে। এই মনে করো নৌকার মাঝি, তো সে এরকম এই যে গুণ টেনে নিয়ে যেতে পারে। তো এখন খেয়াল করো, এই নৌকার গুণ টানার ক্ষেত্রে কিভাবে ভেক্টর উপাংশ খাটানো যায়, আমরা ব্যাখ্যাটা দিতে পারি। তো খুবই সহজ। এই যে টানতেছে প্রযুক্ত এই যে বলটা, এই বলটা হচ্ছে এফ, অনুভূমিকের সাথে কত কোণে টানতেছে? থিটা কোণে। তাহলে এই প্রযুক্ত বলের একটা উপাংশ হচ্ছে এফ এক্স, তো এটা হচ্ছে এফ কস থিটা, আর একটা উপাংশ হচ্ছে এফ ওয়াই, তো সেটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে আগে ওই লন রোলারের মতোই ক্ষেত্র। এই যে এফ কস থিটা, এই এফ কস থিটা নৌকাটাকে সামনে আগায় নিয়ে যায়। তাহলে বলতে পারো এফ সাইন থিটা কি কাজ করে? নৌকার তো একটা ওজন আছে এমজি, তো এফ সাইন থিটা সেটা ওই যে লন রোলারের মতো আপাত ওজনটা কমায় দেয়, অর্থাৎ এমজি মাইনাস এফ সাইন থিটা, তখন আপাত ওজনটা হয়ে যায় হচ্ছে এইটা। তো আমরা এখান থেকে যেটা চাচ্ছি সেটা হচ্ছে নৌকাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বল কতটুকু। তাহলে প্রযুক্ত বলের অনুভূমিক বরাবর যে উপাংশটা এফ কস থিটা, এটাই নৌকাকে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য বল। তো এই যে নৌকার গুণ টানা, এই বলটাকে আমরা দেখো 2টা উপাংশে ভাগ করলাম এবং ভাগ করে নৌকাকে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য এই গুণের কতটুকু বল কাজে লাগতেছে সেই জিনিসটা আমরা বের করে ফেললাম। তো এই ক্ষেত্রটা ছিল নৌকার গুণ টানা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাখির উড্ডয়ন। তো এটা আমরা দেখি এবার। 4 নম্বর উদাহরণটা হচ্ছে পাখির উড্ডয়ন। অনেক সময় 2 মার্কের প্রশ্নে বলে যে ভেক্টরের লম্ব উপাংশ বিভাজনের সাহায্যে পাখির উড্ডয়নটাকে ব্যাখ্যা করো। তা আমরা এখন দেখবো সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হবে সুন্দর করে একটা পাখির চিত্র আঁকা। তাহলে আমরা পাখি উঠতেছে এরকম একটা চিত্র আঁকবো। এটা হচ্ছে পাখির মাথা, এটা হচ্ছে পাখির ঠোঁট, এইটা হচ্ছে পাখির পুরো দেহটা, এইটা হচ্ছে পাখির লেজ। পাখি মেইনলি ওড়ে হচ্ছে ডানার সাহায্যে। তাহলে আমরা 2 পাশে 2টা ডানা আঁকবো, এই পাশে একটা ডানা আর এই পাশে একটা ডানা। এখন আমি দেখো যে চিত্রটা আঁকছি, এই চিত্রটা হচ্ছে আমার মাথার উপর দিয়ে পাখি উড়ে গেলে আমি যে চিত্রটা দেখতে পারবো সেইটা, অর্থাৎ পাখি 2টা ডানা মেলে আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখানে মনে করো যে পাখির 2টা পা আছে। এখন খেয়াল করো, পাখি মেইনলি ওড়ে হচ্ছে ডানার সাহায্যে। কিভাবে ওড়ে? এই ডানা দিয়ে সে এই যে এখানে যে বাতাস আছে সেই বাতাসকে পিছনের দিকে ধাক্কা দেয়, ফলে বাতাস একটা প্রতিক্রিয়া বল দেয় সামনের দিকে। এই প্রতিক্রিয়া বলের জন্যই মূলত পাখি আস্তে আস্তে সামনের দিকে আগায় যায়। তাহলে সেই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করি। এই ডানা দিয়ে মনে করো পাখি এই দিকে বাতাসকে একটা ধাক্কা দিল, অনুরূপভাবে এই ডানা দিয়েও পাখি এইদিকে বাতাসকে একটা ধাক্কা দিবে। তাহলে এই ডানা দিয়ে যে বলটা দিল সেই বলটাকে আমরা বললাম এফ, আর এই ডানা দিয়ে বাতাসকে যে ধাক্কা বলটা দিল এই বলটা হচ্ছে এফ। এখন একটু খেয়াল করো, পাখি যখন ডানা দিয়ে এই বাতাসটাকে এইদিকে ধাক্কা দিবে তখন নিউটনের ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে যে বাতাসটা আছে সেই বাতাস কিন্তু এই বলের বিপরীত দিকে সম পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে। তাহলে আমরা প্রতিক্রিয়া 2টা আঁকি।
তাহলে এই বলের এই রেখা অনুযায়ী যে প্রতিক্রিয়া বলটা সেটাকে আমরা বললাম এফ, এবং ঠিক একইভাবে এই ডানার জন্য এই দিক বরাবর যে প্রতিক্রিয়া বল সেটাও হবে হচ্ছে এফ। এখন দেখো এই দুইটাকে আমরা মুছে ফেললাম। আমাদের মেইনলি পাখির ওড়া লাগবে বা পাখি সামনের দিকে আগায় যাবে হচ্ছে এই বাতাসের প্রতিক্রিয়া বল দুইটার জন্য। তাহলে আমরা এই প্রতিক্রিয়া বল দুইটা নিয়ে এবার হিসাব করব। এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমরা এই যে দুইটা প্রতিক্রিয়া বল পাইলাম, এই প্রতিক্রিয়া বল দুইটার জন্য এই কোণটাকে আমরা বললাম থেটা এবং এই কোণটাকে বললাম থেটা। একই কোণ, দুই ক্ষেত্রে ধরো প্রথমে একই কোণ। এখন একটু খেয়াল করো, এই এফ কে আমরা দুইটা উপাংশে বিভাজিত করে ফেলবো, দুইটা লম্ব উপাংশে বিভাজিত করে ফেলবো। তাহলে দুইটা লম্ব উপাংশে বিভাজিত করলে দেখো খেয়াল করো, এই দিক বরাবর এর একটা উপাংশ থাকবে, সেটা হবে হচ্ছে এফ কস থেটা, এবং এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হবে হচ্ছে এফ সাইন থেটা। অনুরূপভাবে দেখো এই বলেরও কিন্তু তাই হবে, এই বলেরও এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হবে হচ্ছে এফ কস থেটা, এবং এই দিক বরাবর যে উপাংশটা থাকবে সেটা হবে হচ্ছে এফ সাইন থেটা। দুই ডানায় যদি একই পরিমাণ বল প্রযুক্ত হয়, একই পরিমাণ প্রতিক্রিয়া বল যদি থাকে এবং কোণের মানটা যদি সমান হয়, তাহলে এফ সাইন থেটা আর এই পাশের এফ সাইন থেটা এই দুইটা কিন্তু সমান হবে। সুতরাং এই দুইটা পরস্পরের বিপরীতে ক্রিয়া করার কারণে এই দুইটার আলটিমেট লব্ধি হয়ে যাবে শূন্য, কারণ এই দুইটা পরস্পরকে নাকচ করে দিবে। তাহলে দেখো খেয়াল করে দেখো, এই দুইটা আর তখন কিন্তু থাকলো না, তাহলে এইটাকে আমি মুছে দিলাম, আর এই পাশ থেকে এটাকেও আমি মুছে দিলাম। তাহলে থাকলোটা কি? এফ কিন্তু আর নাই, এটা কিন্তু আর নাই, কারণ একে ভেঙে তো আমি দুইটা টুকরা করে ফেলছিলাম। তাহলে থাকলো হচ্ছে দেখো এই দিক বরাবর এই যে এফ কস থেটা এন্ড এফ কস থেটা। তাহলে আলটিমেটলি এই দিক বরাবর কতটুকু থাকলো? 2f cos থিটা। এই 2f cos থিটা কোন দিকে কাজ করতেছে? দেখো এই সোজাসুজি এই দিক বরাবর কাজ করতেছে। তাহলে এই 2f cos থিটা বলের জন্য, প্রতিক্রিয়া বলের এই মানটার জন্যই পাখিটা আস্তে আস্তে উড়ে সামনের দিকে চলে যায়। তাহলে আমরা পাখি কিভাবে ওড়ে ভেক্টরের লম্ব বিভাজনের সাহায্যে এই জিনিসটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারলাম। এবার দেখো এখান থেকে আরো একটা কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় না পাখি সামনের দিকে না উড়ে একটু ডান দিকে চলে গেছে, আবার অনেক সময় দেখা যায় একটু বাম দিকে চলে গেছে। এখন খেয়াল করো যে ডান দিকে বা বাম দিকে চলে যাওয়ার এই ব্যাপারটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। তো এখানে আমরা আবার একটু চিত্রটা আঁকি। এই ক্ষেত্রে খেয়াল করো, এই ডানা দিয়ে পাখি অনেক বেশি মানের একটা বল প্রয়োগ করলো, মানে এই ডানা দিয়ে অনেক বেশি মানের একটা বাতাসে ধাক্কা দিছে। তাহলে নিউটনের ল অনুযায়ী এই দিক বরাবর প্রতিক্রিয়া বলটাও কিন্তু বেশি হবে। এবং মনে করো এই ডানা দিয়ে এই দিক বরাবর যে বলটা দিছে সেই বলের মানটা তুলনামূলক এর চেয়ে কম। তাহলে দেখো নিউটনের ল অনুযায়ী এই দিক বরাবর যে প্রতিক্রিয়া বলটা কাজ করবে সেই প্রতিক্রিয়া বলের মানটাও হবে কম। তো আমরা দেখো একটু ছোট করে আঁকলাম। তো এইটাকে আমরা এবার বললাম F1। আর এই দিক বরাবর প্রতিক্রিয়া বলটা বেশি থাকার কারণে এই যে এটাকে একটু বড় করে আঁকলাম, এবং এই দিক বরাবর এটাকে আমরা বললাম হচ্ছে F2। তাহলে এখন দেখো এই প্রতিক্রিয়া বল দুইটাকে এখানে মিলাইছি। এবার একটু খেয়াল করো, এইটাকে এরকম দেখি, এই কোণটাকে ধরো বললাম থেটা, এবং এই কোণটাও একই ধরে নিলাম যে এটা হচ্ছে থেটা। তাহলে এখন এবার কি করবো, F2 কে দুইটা উপাংশে এবং F1 কে দুইটা উপাংশে ভাগ করে ফেলবো। F2 কে যদি আমরা এবার দুইটা উপাংশে ভাগ করি তাহলে এই দিক বরাবর হবে হচ্ছে F2 sin থেটা, এবং এই দিক বরাবর হবে হচ্ছে F2 cos থেটা, ঠিক আগের মতোই। এবার খেয়াল করো এই দিক বরাবর F1 আছে, F1 কে যদি আমরা দুইটা উপাংশে বিভাজিত করি তাহলে এই দিক বরাবর হবে F1 sin থেটা, এবং এই দিক বরাবর যেটা হবে সেটা হবে F1 cos থেটা। এখন একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে দেখো এইটা আর এইটা পরস্পরকে নাকচ করতে পারবে না। কেন পারবে না? কারণ F2 sin থেটার মানটা বেশি আর F1 sin থেটার মানটা কম। তাহলে আমি যদি এই দুইটাকে নিয়ে বলি লব্ধি কোন দিকে কতটুকু হবে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতেছি যে বড়টা ছোটটা লব্ধি আলটিমেটলি থাকবে হচ্ছে এই দিকে একটা মান। সেটা কত হবে? F2 sin থেটা মাইনাস হচ্ছে F1 sin থেটা। যদি তুমি হিসাব করো তাহলে এটাই পাবা। এবং দেখো এই দিক বরাবর কতটুকু আছে? F2 cos থেটা প্লাস F1 cos থেটা। তাহলে এই দিক বরাবর যে মানটা থাকবে সেইটা হবে F1 cos থেটা প্লাস F2 cos থেটা। এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে এবার কিন্তু দুইটা আছে, তাহলে এই দুইটার আলটিমেট লব্ধি যাবে কোন দিকে? এই দিকে। অর্থাৎ পাখি এবার দেখো খেয়াল করো, এই দিক বরাবর যাবে না, কিন্তু পাখি এবার চলে যাবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। খেয়াল করো আমাদের ভেক্টরের উপাংশ বিভাজনের সাহায্যে আমরা পাখির লব্ধি কোন দিকে এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি যে পাখি কোন দিকে উড়বে। আরো সহজ করে যদি বলি, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর F1 আর F2 এদের লব্ধি নির্ণয় করার জন্য আমি যদি একটা সামন্তরিক আঁকি, তাহলে সামন্তরিকের কর্ণটা দেখো সর্বদাই বৃহত্তর মানের যে ভেক্টর তার দিকেই হেলে থাকবে। এবার একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখি তো তাই হয় কিনা। মনে করো এটা হচ্ছে পাখি, এই ডানা দিয়ে অনেক বেশি পরিমাণ বল দিল,
আর এই ডানা দিয়ে কম পরিমাণ বল দিল। তাহলে এই ডানা দিয়ে যদি বেশি পরিমাণ বল দেয় তাহলে দেখো পাখি কিন্তু বেঁকে এই দিকে চলে যাবে। তুমি অনেক সময় সাঁতার কাটার সময় এই ঘটনাটা ঘটে। তুমি যখন সাঁতার কাটো তাহলে যদি মনে করো এই হাত দিয়ে বেশি পরিমাণ পানিকে এইদিকে ধাক্কা দাও আর এই হাত দিয়ে কম পরিমাণ পানিকে ধাক্কা দাও বা কম বল প্রয়োগ করো, তাহলে তুমি ঘুরে দেখো এইদিকে চলে যাবা। তো ঠিক তেমনি ভাবে আসলে উড়োজাহাজ ওড়ে, ঠিক তেমনি ভাবে পাখি ওড়ে। তাহলে এইভাবে তুমি দেখো ঘটনাটা ব্যাখ্যা করতে পারো। যদি এমন হইতো এই ডানা দিয়ে বেশি বল প্রয়োগ করতো তাহলে পাখি কিন্তু এদিকে না গিয়ে তখন পাখি কিন্তু এদিকে চলে যেত। আর দুইটা ডানার ক্ষেত্রে যদি বলটা সমান থাকে, দুই ডানা দিয়ে যদি সম পরিমাণ বলই দেয়, ধাক্কা দেয়, প্রতিক্রিয়া বল যদি সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো পাখি কিন্তু সামনের দিকে একবারে সোজাসুজি উড়ে যাবে। তাহলে আশা করি পাখির উড্ডয়নটা বুঝতে পারছো। দেখো এই যে পাখির উড্ডয়নের মধ্যেও দেখো ফিজিক্স লুকায় আছে। তাহলে আমরা ভেক্টরের লম্ব উপাংশ বিভাজনের যে উদাহরণগুলো দেখলাম তার অ্যাপ্লিকেশন বেসড দুই একটা ম্যাথ আমরা এখন দেখে ফেলি। তো প্রথম যে ম্যাথটা দেখো, এটা বুয়েটে 10-11 সালে আসা। ম্যাথটা কি বলছে? একটি লন রোলারকে টানা বা ঠেলার সময় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে এর হাতলে 19.6 নিউটন বল প্রয়োগ করা হলো। আমরা জানি যে এটা টানা সহজ হবে ঠেলার চেয়ে। তো আমাদের সেটাই বলছে, দেখো এটি টানা অপেক্ষাকৃত সহজ হবে কারণ তখন এর ওজন কমে যায়। কতটুকু সেটা আমাদের বের করতে হবে। ওজন কতটুকু কমে যায় সেই মানটাই আমরা বের করব। তাহলে দেখো আমরা একটু চিত্র এঁকে ফেলি। এই হচ্ছে লন রোলারের চাকাটা, এইটা হচ্ছে টান বল, কতটুকু বল দিয়ে টানা হচ্ছে, F = 19.6 নিউটন। অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি কোণ করে। এর ওজন কাজ করবে খাড়া নিচের দিকে, এটা হচ্ছে mg। এখন দেখো এই টান বলের একটা উপাংশ এই বরাবর থাকবে, সেটা হবে F cos 30 ডিগ্রি, আর এই বরাবর যেটা থাকবে সেটা হবে হচ্ছে F sin 30 ডিগ্রি। ওজন mg থেকে বাদ চলে যায় কোনটুকু? ওই যে F sin θ, কারণ সেটা উপরের দিকে কাজ করতেছে। তাহলে F sin 30 ডিগ্রি এই অংশটুকু বাদ যাবে। আমাদের বলতো কোনটা বের করতে হবে? আমাদের বের করতে হবে এর ওজন কমে যায় কতটুকু। তাহলে এটা হচ্ছে প্রকৃত ওজন, তা থেকে কমে যায় এই অংশটুকু। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে F sin 30 ডিগ্রি অংশটুকু। F এর মান কত? 19.6, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আসবে 9.8 নিউটন। তাহলে আমাদের অপশনে আছে 9.8, এই যে 9.8 আছে, কিন্তু অ্যান্সার এটা হবে না। কারণ দেখো 9.8 নিউটন, তো এটাকে যদি আমি কেজিতে হিসাব করি তাহলে 9.8 দিয়ে ভাগ হবে, এবং ভাগ হলে সেটা হবে হচ্ছে 1 কেজি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1 কেজি। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝলা। এবার নৌকার গুণ টানা সংক্রান্ত একটা ম্যাথ আমরা করব। তো ম্যাথটা কি বলতেছে একটু পড়ি আমরা। রহিম মাঝি স্থির পানিতে 150 কেজি ভরের একটা স্থির নৌকাকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 নিউটন বল প্রয়োগ করে গুণ টানছে। তো আমাদের প্রথম প্রশ্ন করছে নৌকার উপর প্রযুক্ত অনুভূমিক বলের মান কত। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে নৌকাটি 2 মিনিটে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এবং 3 নম্বর আরেকটা প্রশ্ন করছে যে একই সময়ে পূর্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে গেলে টানের মান কত হতে হবে। তো খুব সহজ প্রশ্ন, আমরা চিত্র আঁকলেই বুঝতে পারবো। তো এই হচ্ছে নৌকা, এই হচ্ছে রহিম মাঝি। তাহলে সে অনুভূমিকের সাথে কত কোণ করে? 30 ডিগ্রি কোণ করে। কতটুকু বল দিয়ে গুণ টানতেছে? 100 নিউটন বল দিয়ে গুণ টানতেছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই যে নৌকাটা যেদিক বরাবর সামনে আগায় যাচ্ছে সেই দিক বরাবর এই রহিম মাঝির প্রযুক্ত বল কত সেটা আমরা আগে দেখি। আমাদের কিন্তু 1 নম্বর প্রশ্নে তাই চাইছে, নৌকার উপর প্রযুক্ত অনুভূমিক বল কত। এই বলটা কি অনুভূমিক ভাবে প্রযুক্ত হয়েছে? না, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে তারপরে প্রযুক্ত হয়েছে। তাহলে অনুভূমিক বরাবর নৌকা যেদিকে যাবে সেই দিক বরাবর এই প্রযুক্ত বলের মানটা, এটাই আমাদের 1 নম্বরের অ্যান্সার, Fx। তাহলে সেটা হবে হচ্ছে F cos 30 ডিগ্রি। এই যে এটা F cos 30 ডিগ্রি। তাহলে এখন আমরা এর মানটা বের করে ফেলি। F এর মান হচ্ছে 100 নিউটন, আর cos 30 ডিগ্রি সেটা হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আলটিমেটলি এই বলের মানটা হবে 50 × √3। এত নিউটন বল প্রযুক্ত হয়েছে অনুভূমিক দিক বরাবর। ওকে, হয়ে গেল 1 নম্বরটা। নৌকাটি 2 মিনিটে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। দেখো আগে যখন আমি নদী নৌকার ম্যাথ করাইছিলাম তখন একজন প্রশ্ন করছিল যে আচ্ছা নদী নৌকার ম্যাথে সবসময় কি নৌকা সমবেগে চলবে? না, সবসময় নৌকা সমবেগে চলে না, নৌকা ত্বরণ নিয়েও চলতে পারে। তো নৌকা যদি ত্বরণ নিয়ে চলে সেক্ষেত্রে আমরা কি ধরনের সূত্র খাটাবো? তো আমরা দেখো নতুন কোন সূত্র আবিষ্কার করব না, আগের সূত্রগুলো আমরা খাটাবো। নিউটনিয়ান বলবিদ্যার সূত্র যেটা তোমরা শিখছো, F = ma, অর্থাৎ প্রযুক্ত বলের জন্য তার ত্বরণ হবে F = ma। তাহলে এর উপরে প্রযুক্ত বল দেখো এই দিক বরাবর প্রযুক্ত বল কতটুকু? Fx মান কত? F cos 30 ডিগ্রি। তাহলে এই বলের জন্য দেখো এইদিকে একটা ত্বরণ প্রযুক্ত হবে। তাহলে আমাদের বের করতে হবে এই বলের জন্য কতটুকু ত্বরণ অনুভূমিক বরাবর প্রযুক্ত হবে। তাহলে অনুভূমিক দিকের ত্বরণ, অনুভূমিক
বরাবর ত্বরণ, তাহলে এইটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে fx ডিভাইডেড বাই হচ্ছে m। তাহলে অনুভূমিক দিক বরাবর কতটুকু বল প্রযুক্ত হচ্ছে 50√3 ডিভাইডেড বাই হচ্ছে m কি নৌকাটার ভর। তাহলে নৌকাটার ভর কত দেওয়া আছে এখানে দেখো, নৌকার ভর দেওয়া আছে 150। তাহলে এখানে আমরা মান বসাই দিলাম, এটা হচ্ছে 150। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মান বের করব। হিসাব করে দেখবো ত্বরণের মানটা আসবে 1 ডিভাইডেড বাই √3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো এই যে ত্বরণটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের বলছে নৌকাটি 2 মিনিটে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে। নৌকাটা কিভাবে যাত্রা শুরু করছিল দেখো তো, এই যে স্থির পানিতে স্থির নৌকা, তার মানে নৌকার আদিবেগ কত ছিল 0। তাহলে এখন আমাদের বের করতে হবে সে কতটুকু পার বরাবর সামনে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। দেখো খুব সহজ কথা, অনুভূমিক দিক বরাবর বল প্রযুক্ত হয়েছে, অনুভূমিক দিক বরাবর ত্বরণ আছে, তাহলে অনুভূমিক দিক বরাবর একটা সে দূরত্ব অতিক্রম করবে। আমার সেই এস এর মানটা বের করতে হবে। তো এস এর আমরা গতিবিদ্যার সূত্র কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কয়ার। খুব সহজ জিনিস, দেখো আদিবেগ যেহেতু স্থির ছিল তাহলে এটা হচ্ছে 0 প্লাস হাফ এ 1 ডিভাইডেড বাই √3 টি স্কয়ার। টি বলছে কত সময় 2 মিনিট, তাহলে 2 গুণ 60 তার বর্গ। হিসাব করলে মান আসবে 4156.92 এত মিটার। তাহলে আমরা যদি এটাকে কিলোমিটারে করি তাহলে 4.156 এত কিলোমিটার। এইটা হচ্ছে তার 2 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। বের করে ফেললাম আমরা। এখানে একটা জিনিস একটু বলা দরকার, দেখো এখানে কোশ্চেন অবশ্য ছিল, আমি লিখতে ভুলে গেছি। এখানে কথাটা হচ্ছে পানির তল এবং নৌকার তল এদের কিন্তু ঘর্ষণ উপেক্ষণীয়। তা আমরা এই ঘর্ষণটাকে কিন্তু চিন্তা না করেই এই ম্যাথগুলো করতেছি। আপাতত আমরা এই ঘর্ষণ চিন্তা করব না। ঘর্ষণের ব্যাপারটা পর আসবে হচ্ছে 4র্থ অধ্যায়ে, তারপরে তরল পদার্থের যে ঘর্ষণ সেটা আসবে হচ্ছে 7ম অধ্যায়ে। তো সেখানে গিয়ে আমরা এই ঘর্ষণের ব্যাপার পড়বো। এবার আসো 3 নম্বর যে ম্যাথটা, সেটা কি বলতেছে, একই সময় অর্থাৎ 2 মিনিটে পূর্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করাতে টানের মানের কিরূপ পরিবর্তন করতে হবে। দেখো খুব গুরুত্বপূর্ণ এটা 3 নম্বরটা। আমরা তাহলে আগের যে সময় 2 মিনিট তাতে এই দূরত্বের অর্ধেক অতিক্রম করবে। 2 মিনিটে আগের অর্ধেক দূরত্ব, তাহলে এবার অতিক্রান্ত দূরত্ব হবে 4156.92 ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এটা হবে 2078.46 মিটার। এই দূরত্ব তাকে অতিক্রম করতে হবে কত সময়ে 2 মিনিটে। তাহলে আমাদের দেখতে হবে 2 মিনিটে যদি সেই এই দূরত্ব অতিক্রম করতে যায় তাহলে এবার তার ত্বরণ কত হওয়া লাগে। তাহলে এই দেখো এই সূত্র, এস ইকুয়াল টু হচ্ছে হাফ এ টি স্কয়ার। তাহলে এস এর মান এবার হবে 2078.46 হাফ এ টি স্কয়ার, তাহলে 2 গুণ 60 তার বর্গ আগের সময়। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করব। এর মান আসবে 0.2886 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণ হলেই এই দূরত্ব অতিক্রম করতে সে পারবে। এখন আমরা দেখব এই ত্বরণের জন্য তাহলে কতটুকু বল দেওয়া লাগবে। ঘটনা হচ্ছে কি আগের রিভার্স ম্যাথটা। আগে দেখো আমরা এফ থেকে এফ এক্স পাইছি, তারপর এফ এক্স থেকে এ পাইছি, এ থেকে এস পাইছি। এবার এস দেওয়া আছে, এ বের করলাম। এবার এ বের করার পরে এবার এফ এক্স অনুভূমিক দিকে কতটুকু বল প্রযুক্ত করতে হবে সেইটা আমরা বের করব। তাহলে এবার দেখি এবার অনুভূমিক দিকে যে বলটা লাগবে এফ এক্স সেইটা হবে এম ইন্টু এ। তাহলে এম এর মান হচ্ছে 150 গুণ এর মান হচ্ছে 0.2886। এখান থেকে হিসাব করলে আসবে 43.30 নিউটন। তাহলে অনুভূমিক দিকে তার বলের মান হতে হবে এইটা। তাহলে অনুভূমিক দিকে যদি বলের মান এটা হতে হয় তাহলে টান বল এফ এর মান দেখি এবার কত হইতে হয়। তাহলে এবার দেখো এবার এই সূত্রে, অতএব এফ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে cos 30 ডিগ্রি। এফ এক্স এর মান বসালাম 43.30 ডিভাইডেড বাই cos 30। হিসাব করে দেখবো এখানে আসবে 49.99। আলটিমেটলি এটা হচ্ছে 50 নিউটন, অর্থাৎ টান আগের অর্ধেক করতে হবে। তাহলে এখন আমরা বের করে ফেললাম মাঝিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কতটুকু বল দিয়ে গুণ টানতে হবে। এবার 3 নম্বর ম্যাথটা একটু খেয়াল করো। দেখো বোর্ডে একটা চিত্র আঁকা আছে, তো আমি চিত্রটা একটু বুঝাই দিই। 2 জন বন্ধু, যদু আর এইটা হচ্ছে মধু। এখন এরা 2 জন রাস্তায় একটা ঠেলা গাড়ি পাইছে। এই ঠেলা গাড়ির ভর হচ্ছে 15 কেজি। তো তারা ডিসিশন নিছে, নিয়ত করছে যে এটাকে যেভাবে হোক টেনে ঠেলে যেভাবে হোক তারা বাড়িতে নিয়ে যাবে। তো সেই নিয়তে এই যদু করছে কি, সে এটাকে টানা শুরু করছে। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 30 নিউটন বল প্রয়োগ করে টানতেছে। ওকে হেল্প করার জন্য মধু সে অনুভূমিকভাবে 10 নিউটন বল দিয়ে ঠেলতেছে। অর্থাৎ এর জন্য যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে টান বল, আর এর জন্য যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে ঠেলা বল। এখন আমাদের কি বলছে প্রশ্ন দেখো, ঠেলাটির উপর 2 জন ব্যক্তির প্রযুক্ত লব্ধি বল কত। এর প্রযুক্ত 2টা বলের লব্ধি আমাদের বের করতে হবে। এবং তারপর আরেকটা কথা বলছে, বল প্রয়োগ শুরু করার 2 সেকেন্ড পর দূরত্ব 20 মিটার হবে কিনা এটা আমাদের যাচাই করে দেখতে হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে চিত্র আঁকতে হবে। চিত্র আর কি আঁকবো, চিত্র আঁকাই আছে।
তাহলে আমরা ব্যাপারটা এইভাবে বুঝি, দেখো এর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটা এইভাবে প্রযুক্ত হচ্ছে 10 নিউটন, আর এর বলটা তো আঁকাই আছে। তো এখন দেখো দুইটা বল তো এর উপরেই প্রযুক্ত হয়েছে, ক্রিয়াবিন্দুতে একই। এখন আমাদের করতে হবে কি, দুইটা বলকে এর উপর এনেই আঁকতে হবে। তাহলে আমরা চিন্তা করি এইটা হচ্ছে মনে করো যে ঠেলাটা, এর উপর তাহলে এই যে বলটা সেই বলটাকে আমি একটু সামনে আগায় আঁকলাম, এটা হচ্ছে 10 নিউটন, এইটা হচ্ছে অনুভূমিক দিক, এবং অনুভূমিকের দিকের সাথে এর যে টান বল 30 নিউটন প্রযুক্ত হয়েছে সেটা প্রযুক্ত হয়েছে হচ্ছে 30 ডিগ্রি কোণ করে। তাহলে এটাই হচ্ছে কিন্তু দুইটা প্রযুক্ত বল। এখানে আরেকটা বল আছে, অনেকে বলতে পারো যে এর তো একটা ওজন আছে, সেই ওজন ক্রিয়া করতেছে কোন দিকে, নিচের দিকে। কিন্তু দেখো ওজনটাকে আমরা এখানে কনসিডার আনবো না, কারণ আমাদের প্রশ্নে বলে দিছে ঠেলাটির উপর দুজন ব্যক্তির প্রযুক্ত লব্ধি বল কত, অর্থাৎ তাদের দুইজনের জন্য যে বলটা প্রযুক্ত হয়েছে তার আলটিমেট লব্ধিটা আমাদের বের করতে হবে। তো এটা তো খুবই সহজ জিনিস, দুইটার ক্রিয়াবিন্দু এক জায়গায় করলাম, তাহলে লব্ধি সামান্তরিক সূত্র অনুযায়ী এইদিকে ক্রিয়া করবে, লব্ধিকে আমরা আর দিয়ে বললাম। তাহলে অর্থাৎ প্রযুক্ত আর বল, লব্ধি বল, তার মানটা হবে √10 স্কোয়ার 30 স্কোয়ার প্লাস 2 × 10 × 30 cos 30 ডিগ্রি। এখান থেকে তুমি হিসাব করবা, হিসাব করে মান পাবা 38.98 নিউটন। এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বলের লব্ধির মান। ওকে, এবার আসো বলছে বল প্রয়োগ শুরু করার 2 সেকেন্ড পর দূরত্ব 20 মিটার হবে কিনা, এটা 20 মিটার সামনের দিকে আগাবে কিনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো তো ঠেলাটা কোন দিকে আগাবে, অনুভূমিক বরাবর এই দিকে আগাবে না? তো এই দিক বরাবর আমার দূরত্ব বের করতে হবে। বারবার আমি বলছিলাম যে দিক বরাবর দূরত্ব সেই দিক বরাবর ত্বরণ, সেই দিক বরাবর বেগ, সেই দিক বরাবর বল। তুমি একটু খেয়াল করে দেখো তো এই দুইটার লব্ধি যে বলটা, সেই লব্ধি বলটা কি এই দিক বরাবর আছে, অর্থাৎ অনুভূমিক দিক বরাবর যে বরাবর দূরত্ব সেই বরাবর আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে, দেখতে হবে অনুভূমিক দিক বরাবর এই বলের কতটুকু উপাংশ আছে। তো তোমরা চাইলে একটা কাজ করতে পারো, কি করবা, লব্ধিটা বের করছো, এবার এই কোণটা বের করবা, অর্থাৎ 10 নিউটনের সাথে থেটা বের করবা। তারপরে দেখো খেয়াল করো, যখন তুমি লব্ধি বের করছো 10 নিউটন আর 30 নিউটন তো নাই, আছে কে, শুধুমাত্র আর, অর্থাৎ লব্ধি ফোর্সটা আছে। অনুভূমিকের সাথে তার যে কোণটা সেই কোণটা হবে থেটা। তাহলে তুমি আর এর মান জানোই যে আর এর মান হচ্ছে এটা, তুমি ক্যালকুলেশন করে থেটার মান বের করবা। তারপরে দেখো অনুভূমিক দিক বরাবর, অর্থাৎ যে দিক বরাবর দূরত্ব সেই দিক বরাবর আর নাই, সেই দিক বরাবর আছে হচ্ছে আর এর cos থেটা। তাহলে সেই দিক বরাবর তুমি থেটা মান বের করার পরে, আর এর মান জানার পরে তুমি এখান থেকে আর cos থেটা বের করবা। তাহলে তুমি ওই দিক বরাবর বল পেয়ে গেলা। এবার দেখো এর ভর দেওয়া আছে, তাহলে তুমি বলকে যদি ভর দিয়ে ভাগ করো তাহলে তুমি ত্বরণ পাবা, এবং সেই ত্বরণের সাহায্যে S = ut + ½ at², এই সূত্রের সাহায্যে দূরত্ব বের করবা। তো বের করে তুমি দেখবা সেটা 20 মিটার কিনা। যদি হয় তাহলে হ্যাঁ দূরত্ব অতিক্রম করতে পারবে, আর যদি না হয় তাহলে হবে না, এভাবে লিখে দিবা। তো আমরা এভাবে করব না, আমরা আর একটা খুব সহজভাবে করতে পারি। কিভাবে দেখো, এখানে আমি চিত্রটা আঁকতেছি। এদিকে প্রযুক্ত বল ছিল হচ্ছে 10 নিউটন, আর এর সাথে 30 ডিগ্রি কোণ করে এদিকে বল প্রযুক্ত হয়েছে সেটা হচ্ছে 30 নিউটন। এই দুইটা বলই তো এর উপরে প্রযুক্ত হয়েছে। আমাদের দেখতে হবে ঠেলাটা কোন দিকে গেছে, অনুভূমিক দিকে, তার মানে এই দিকে গেছে। এদিক বরাবর হচ্ছে সরণ বের করতে হবে। তাহলে আমি বলছি এদিক বরাবর আমাদের বল লাগবে। তুমি আগে কি করছো, লব্ধি বের করে লব্ধির অনুভূমিক বরাবর উপাংশ নিছো। এবার আমি লব্ধির অনুভূমিক বরাবর উপাংশ নিব না। এই লব্ধিটাকে তৈরি করছে কে, এই 10 নিউটন আর 30 নিউটন, এই দুইটারই তো লব্ধি। তা আমি সরাসরি করব কি, অনুভূমিক দিক বরাবর Fx কত, অর্থাৎ x অক্ষ বরাবর বলের কতটুকু উপাংশ আছে সেটা বের করব। তো তুমি দেখো তো 10 কোন দিকে, অনুভূমিক x অক্ষের দিকেই তো। তাহলে যদি এটা 10 অনুভূমিক x অক্ষের দিকে হয় তাহলে এটা টোটালটা হবে 10। তুমি যদি উপাংশ সূত্র ইউজ করতে চাও তাহলে দেখো এই দিক বরাবর 10 এর উপাংশ, এই দিক বরাবর 10 এর সাথে কোণ কত, এই অনুভূমিক দিক বরাবর 10 এর সাথে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 10 cos 0 ডিগ্রি তুমি চাইলে লিখতে পারো। তাহলে 10 cos 0 ডিগ্রি মানে কত, 10, এই যে আমি লিখলাম। এবার আসো এই যে বলটা, এই বলের এই দিক বরাবর উপাংশ কত, এই বলের এই দিক বরাবর উপাংশ হচ্ছে 30 cos 30 ডিগ্রি, এই যে আমি লিখলাম। তো তুমি দেখো এইভাবে লব্ধি বের না করে, অর্থাৎ এই কোণের মানটা, এই লব্ধি আর এর মানটা বের না করেও তুমি অনুভূমিক দিক বরাবর কতটুকু বল সেটা তুমি কিন্তু বের করে ফেলতে পারো। এবং দেখো নদী নৌকার ক্ষেত্রে কিন্তু আমরা এই টাইপের ম্যাথ করছিলাম। আমরা বেগের এই দিক অনুভূমিক বরাবর উপাংশ নিয়েছিলাম, আমরা বেগের উলম্ব বরাবর উপাংশ নিয়েছিলাম, সেই একই কাজটাই এখানে করছে। তাহলে অনুভূমিক বলটা বের করার পর এই যে ঠেলাটা, তার ভর হচ্ছে 15 কেজি। তাহলে তুমি দেখো তো ত্বরণ বের করতে পারো কিনা, অনুভূমিক দিক বরাবর ত্বরণ Fx / হচ্ছে m। তাহলে Fx এর মান হচ্ছে 10 + 30 cos 30 ডিগ্রি / m।
এম এর মান হচ্ছে 15, তাহলে ভাগ করলে এখান থেকে আসবে 2.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তার অনুভূমিক দিক বরাবর ত্বরণ। তাহলে অনুভূমিক দিক বরাবর ত্বরণ পেয়ে গেছি। এবার অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু হবে ut প্লাস হাফ এটি স্কয়ার। কিন্তু দেখো আমি বলছিলাম যে স্থির অবস্থা থেকে বল প্রয়োগ শুরু করার পর, তাহলে বল প্রয়োগ শুরু করার আগে কিন্তু এর কোনো বেগ ছিল না, আদি বেগ 0। তাহলে একবারে লিখে দিই হাফ এর মান হচ্ছে 2.4 টি স্কয়ার। তো টি কতক্ষণ দেখো 2 সেকেন্ড, তাহলে 2 স্কয়ার। এখান থেকে হিসাব করে তুমি মান পাবা 4.8 মিটার, যা দেখো 20 মিটারের সমান না, তার মানে দূরত্ব 20 মিটার হবে না। হয়ে গেল। আর তুমি যদি চাও যে না এইভাবে করবা, তো করে তুমি দেখো অবশ্যই উত্তর একই রকমই থাকবে।